তুমি তো একজন সাধক, চন্দ্র সাধনা করেছ আমাদের গ্রামের জমিদার বাড়িতে। বড় বিপদ হয়েছে, সে বিপদে তুমি যদি সাহায্য করতে পারো তাহলে বড় ভালো হয়, নাহলে জমিদার বাড়িতে আর তো মাঝবে না গো। ব্যাপারটা আমায় খুলে বলুন তো। মানে গ্রামে যে সমস্যা হয়েছে বুঝতে পারছি, জমিদার বাড়িতেই কোনো সমস্যা? বুঝতে পারছো বাবা, আমার বয়স হয়েছে, বেশি কথা বললে আবার দমে কষ্ট হচ্ছে এখন। অত কথা আমি তোমায় বলতে পারবো না। এই হরিহর আমার ডেকে নিয়ে এলো। আসলে ডুবতে থাকা মানুষ তো কর্কটে ধরে বাঁচতে যায়, আর তুমি তো হলে গিয়ে একটা কলা গাছের ভেলা কিনা। হরিহরের সঙ্গে একবার জমিদার বাড়িতে যাও, জমিদার মশাই তোমার সঙ্গে সমস্ত কথা বলবে। তুমি ছাড়া জমিদার মশাইয়ের পাশে দাঁড়াবার মতো তো আর কেউ নেই বাবা। সে কথা ঠিক নয়, তার পাশে সবাই আছে, কিন্তু এমন বিপদে তো তাকে আমরা সাহায্য করতে পারবো না। যেখানে মানুষের বিপদ সেখানে না হয় আমরা বুক চিতিয়ে দাঁড়াবো। জমিদার মশাই এর গায়ে হাত দেওয়ার আগে আমাদের গায়ে তাকে হাত দিতে হবে, কিন্তু বিপদ যখন দেখা যায় না তার সঙ্গে কি করে লড়াই করব? তাছাড়া মাধব তো। তাদের কথা শুনে বুঝলাম জমিদার বাড়িতে বিপদ যা হয়েছে তা ছোটখাটো নয়। পুরোহিত মশাইয়ের ভাষা ভাষা চোখে যেটা দেখা গেল সেটা ভয়। এমন কথা আর অদ্ভুত ব্যবহার আমায় যেন কেমন নড়িয়ে দিয়ে গেল। বিপদ আসতে চলেছে তারানাথ, বিপদ আসতে চলেছে। সেই দিনই সন্ধ্যের দিকে হরিহরের সঙ্গে জমিদার বাড়িতে গিয়ে পৌঁছালাম। জমিদার মশাইয়ের সঙ্গে দেখা হয়ে গেল খুব তাড়াতাড়ি। হরিহর খবর পাঠিয়েছিল তা আমি শুনেছি। আমি কখন থেকে অপেক্ষা করছি ঠাকুর মশাইয়ের জন্য। আসুন ঠাকুর মশাই, আসুন। এখনই কাজের লোকেরা দেখতেন আপনাকে তামাক সেজে দিত, হাত পা ধোয়ার জন্য জল এনে দিত, আরও কত খাতির না করত। কিন্তু এখন যে বাড়িতে কেউ নেই, ওই সদাচরণ জোর করে পড়ে রয়েছে, আমার কথা কিছুতেই শোনে না। কিন্তু জমিদার মশাই, হরিহর যে আমায় বলল এই বাড়িতে কোনো বিপদ রয়েছে, কিন্তু বাড়িতে প্রবেশ করার পরে তো আমার মনে হলো না বিপদ এই বাড়িতে রয়েছে। মনে হলো বিপদ রয়েছে আপনাদের পরিবারের মানুষদের ওপর। আমি জমিদার হয়ে নিজের রক্ষা করতে পারি না। আমায় রক্ষা করার জন্য যারা এই বাড়িতে থাকে তারাই জীবন হারায়। তাহলে কিসের জমিদার আমি? বলুন তো, আমার চেয়ে অসহায় মানুষ আর একটা আছে? জমিদার মশাই, একজন এসেছে। সঙ্গে সঙ্গে জমিদার মশাইয়ের গলায় যেন একটা ভয় দেখা দিল। আবার আজ কাকে নিয়ে যাবে? কি হয়েছে? আর বাইরে ওভাবে কে হাসছে? কার হাসির শব্দ শোনা যাচ্ছে? মৃন্ময়ীর গলা শোনা যাচ্ছে। ও আবার এসেছে। ঠাকুর মশাই, আপনি নিশ্চয়ই অশরীরী আত্মা, অভিশাপ এই সমস্ত কিছুতে বিশ্বাস করেন। আপনি মন্ত্র নিয়ে কাজ করেন, আপনার তো এইসবেতে বিশ্বাস থাকবেই। বুঝতে পারছিলাম। কতবার আপনাকে বললাম জমিদার মশাই, আমাদের গ্রামের যার বাড়িতে আপনি যাবেন সেই আপনাকে থাকতে দেবে। আপনার যাওয়ার তো অনেক জায়গা আছে, তারপরেও কেন এই বাড়িতে পড়ে আছেন? এ বাড়ি আর ভালো নেই জমিদার মশাই, কতগুলো লোক এখানে মরেছে। আমাকে মারলেই ও এখান থেকে চলে যাবে। জমিদার মশাই, জমিদার মশাই, আপনি একটু শান্ত হন। আপনি একটু শান্ত হয়ে আমার কথা শেষ হলো না। তার আগে জানলার ওপরে যেন প্রচণ্ড একটা ধাক্কা এসে পড়ল। আমার মনে হলো
বাইরে থেকে প্রবল ঝড় দিচ্ছে জানলার উপর, আর তার সঙ্গে একটা মেয়েলি গলায় কেউ চিৎকার করে বলে উঠল, একজনকে এনেছিস, একজনকে, আবার ওকেও আমার হাতে মরতে হবে। তোর আমার মাঝে যে আসবে তাকেই মরতে হবে। আমি উঠে দাঁড়ালাম, জানলার দিকে 2 পা এগিয়ে গেছি। সদাচরণ এসে পেছন থেকে আমার হাত চেপে ধরে বলল, যাবেন না ঠাকুরমশাই, যাবেন না। এর আগেও এক সাধু বাবা এসেছিল, সে আমাদের কোনো কথা না শুনে জানলার কাছে গিয়েছিল। সদাচরণ, তুমি চিন্তা করো না, বাইরে যেই থাকুক না কেন, তাকে তোমরা যত ভয় পাবে সে তোমাদের ততই ভয় দেখাবে। আর আমার কোনো ক্ষতিও এত সহজে করতে পারবে না। আমার উপরে মধুসুন্দরী দেবীর আশীর্বাদ রয়েছে। আজ যদি আপনি না আসতেন তাহলে আমি ঠিক করে নিয়েছিলাম আজ রাতে আমি ঘর থেকে বেরিয়ে পড়ব, তারপর আমার যা হবে হোক। এই গ্রামের মানুষেরা এমন একটা ভয়ে ভয়ে বেঁচে থাকুক তা আমি চাই না। সদাচরণ হ্যারিকেনটা আমার হাতে দিল। সদাচরণও আমার পেছনে এসে দাঁড়ালো। আমি হাঁটতে হাঁটতে এগিয়ে এলাম জানলার কাছে। তখনও বোঝা যাচ্ছে জানলার বাইরে কেউ একটা দাঁড়িয়ে আছে। সেখান থেকে ভেসে আসা চাপা গর্জন আর হাওয়ার শোঁ শোঁ শব্দ যেন আমার গায়ে এসে ধাক্কা মারতে লাগলো। আর সঙ্গে সঙ্গে দেখতে পেলাম জানলার বাইরে দাঁড়িয়ে আছে একটা কালো রঙের ছায়ামূর্তি। তার মাথার চুল হাওয়াতে উড়ছে, বোঝা যায় ওটা নারী মূর্তি। আমি জানলার কাছে দাঁড়াতে সে অদ্ভুত গর্জন করে বলে ওঠে, তুই ওকে বাঁচাতে পারবি না, পারবি না ওকে বাঁচাতে। আমার পথে আসার চেষ্টাও করিস না। আমার পথে দাঁড়ালে তুইও কিন্তু মরবি। তুমি কে তা আমি জানি না, কিন্তু জমিদার মশাইয়ের কোনো বিপদ আমি তোমায় করতে দেব না। এতদিন আমি এই গ্রামে ছিলাম না, যদি থাকতাম তাহলে জমিদার মশাইয়ের বউ কিংবা তার ছেলের কোনো বিপদ হতো না। তুমি কি চাও? তুই আমার হাত থেকে ওকে বাঁচাতে পারবি না। ও রক্ত পেলেই তবেই আমি এখান থেকে চলে যাব। এই জমিদার বাড়ি, এই গ্রাম সবাইকে মুক্ত করে দেব। আর কাউকে কখনো মারব না, কিন্তু ওকে আমি নিয়েই যাব। তাহলে আমিও জমিদার মশাইয়ের কোনো ক্ষতি তোমায় করতে দেব না। এই কথায় সেই অদ্ভুত অশরীরীর চোখ দুটো যেন জ্বলে উঠল। একবার প্রচণ্ড গর্জন করে সে বলল, ঠিক আছে, ঠিক আছে, তাহলে এই জমিদার বাড়ির চৌহদ্দির মধ্যে রাতের বেলা যে আসবে সেই আমার হাতে মরবে। যতদিন না পর্যন্ত ওই অঘোর ভট্টাচার্যকে আমি মারতে পারি তার আগে পর্যন্ত। এই কথা বলে সে কোথাও যেন ছিটকে গেল। একটা ব্যাপারে আমি অবাক হয়ে গেলাম। খোলা জানালার কাছে সে দাঁড়িয়ে আছে, অথচ ঘরের ভেতর সে ঢুকলো না কেন? সেই প্রেতের এমন ভয়ঙ্কর মূর্তি দেখে জমিদার মশাই আর সদাচরণ দুজনে ভয় পেয়েছিল। জমিদার মশাই কেমন যেন অবাক হয়েছিল। বোধহয় এর আগে এমনভাবে এই বিপদের মোকাবিলা সে যেমন করতে পারেনি, তেমন কাউকে করতেও দেখেনি। এই অশরীরীর সঙ্গে যে আমি এভাবে কথা বলতে পারবো
সেটা ভেবেই তিনি আশ্চর্য হয়েছেন। অশরীরী ক্রুদ্ধ হলে তখন নিজের আসল কাজ ভুলে অন্যদেরকেও হত্যা করতে পারে। বিশেষ করে তার কাজে যদি কেউ বাধা দেয় তাহলে তাকেও মারতে পারে। হয়তো সেই কারণেই কয়েকজন মারা গেছিল। সেদিন রাতে আমি একটা ঘরে বিশ্রাম নিলাম। মনে মনে অনেক কিছুই ভাবলাম, কিন্তু আসল কথা না শোনার আগে কিছুই বোঝা সম্ভব নয়। আমি আবার তোমাদের সবাইকে বলবো, আমার জন্য শুধু শুধু নিজেদের জীবন বিপদে ফেলো না। ওই মৃন্ময়ী আমায় নিয়ে গেলে আর কারোর কোনো ক্ষতি করবে না। কোথা থেকে এই সব কিছুর সূচনা সেই কথা আমায় বলুন, না হলে আমি আপনাকে সাহায্য করতে পারবো না। আমার নাম অঘোর ভট্টাচার্য। আমার বাবার নাম ছিল আদিনাথ ভট্টাচার্য। আমরা ব্রাহ্মণ, কিন্তু ব্রাহ্মণ হলেও ব্রাহ্মণের কোনো কাজ আমার পরিবার কখনো করেনি। তার বদলে আমার পূর্বপুরুষরা ছিল নৃশংস। জমি জমা এবং অর্থের জন্য অনেক কিছু করতে পারত। অনেকে বলে আমার পূর্বপুরুষেরা নাকি ডাকাতিও করত। এমন বংশ আমার, যে বংশের হাতে রক্ত লেগে আছে। কিন্তু আমার বাবা তেমন নয়। আমার বাবা গ্রামবাসীদের এবং আশেপাশের গ্রামের লোকেদের সাহায্য করত। জমিদার হলেও আমার বাবার আমল থেকেই গ্রামবাসীদের জমির সমস্ত খাজনা মুকুব করে দেওয়া হয়েছিল। তারা নিজেরা খুশি হয়ে যেটুকু দিত সেটুকু। তবে সেটা কম ছিল বলবো না। তাছাড়া আমাদের জমি জমা, পুকুর, জমানো অর্থ সমস্ত কিছুতে আমার পরের বংশ পায়ের উপর পা তুলে খেতে পারত। সব কিছুই ভালো ছিল, কিন্তু এমনভাবেই আমাদের বাড়িতে একদিন এসে পৌঁছল একটা তান্ত্রিক। তান্ত্রিক? তখন আমার বয়স কম। বাবা তখনও বেঁচে আছেন। বাবা সাধুদেরকে ভালোবাসত। তাই যখন সেই তান্ত্রিক বাড়িতে আসে, বাবা মুগ্ধ হয়েছিল। কিন্তু সে বাবার কাছে দাবি করেছিল একটা বছর 16 যুবতী, যাকে সে বলি দিতে পারবে। কোনো এক সাধনা সে জঙ্গলে করবে, যার শেষে 16 বছরের কোনো এক যুবতীকে আত্মা দিতে হবে, আর তাহলেই নাকি তার সাধনা সম্পূর্ণ হবে। বাবাকে এই কথা সেই তান্ত্রিক গোপনে বললে বাবা রাজি হয় না। তখন তান্ত্রিক বাবাকে অনেক লোভ দেখিয়েছিল। তার জমিদারি বাড়িয়ে দেওয়ার কথা বলেছিল, গোপন কোনো শত্রুর মৃত্যু। এমন কোনো লোভ ছিল না যা সেই তান্ত্রিক বাবাকে দেখায়নি। কিন্তু বাবা রাজি হয়নি। তান্ত্রিক এখান থেকে চলে যাওয়ার আগে বাড়ির পেছনের ওই বেলগাছটার তলায় গিয়ে বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে একটাই কথা উচ্চারণ করেছিল। মৃন্ময়ের কথা বলেছিল সেই তান্ত্রিক। তখন আমি এই বাড়িতে পুজো করি। যেদিন আমি এখানে ছিলাম, সেই তান্ত্রিক। তখন পুরোহিত মশাই এ বাড়িতে ছিলেন। সেই তান্ত্রিক বাবার উপর বেশ রুষ্ট হয়েছিল, কিন্তু সরাসরি কিছু বলেনি। তার মুখে মৃন্ময়ীর কথাটা শুনে সকলেই অবাক হয়েছিল। আচ্ছা, কাল রাতে যার দেখা আমি পেয়েছিলাম, সে নিজেকে মৃন্ময়ী বলে পরিচয় দিয়েছিল না? তবে 2-1 বলেছিল ওই মৃন্ময়ীকে আমার পূর্বপুরুষ হত্যা করেছিল এবং তার শরীর এই বাড়িতে কোথাও পুঁতে রেখেছিল। বেল গাছের কাছে গিয়ে হঠাৎ করে ওই তান্ত্রিকের মৃন্ময়ীর কথা মনে পড়ল কেন? কিন্তু এই বেলগাছের কাছে গিয়ে তান্ত্রিক কেন মৃন্ময়ীর কথা বলেছিল তা কেউ জানে না।
তারপরেই এই বিপদ শুরু হলো নাকি? জমিদার মশাই মাথা নাড়িয়ে সম্মতি জানালো। আমি আমি আরও একটা জিনিস দেখেছিলাম। বেলগাছের উপরে আধো অন্ধকারে যেন কেউ বসে আছে। তখন বুঝতে পারিনি। আস্তে আস্তে আমার এ বাড়ির লোকেরা এক এক করে মরবে। আমার পরিবার বলতে আমি, আমার ছেলে, আমার বউ ছিল। বাকি গ্রামের লোকেরা, কাজের লোক এক এক করে সবাই মরতে লাগলো। মাধব যেদিন মরেছিল সেদিনের কথা আমার মনে আছে। সেদিন সন্ধে আমরা একটা ঘরে বসে পরিকল্পনা করলাম। মানে ব্যাপারটা বুঝতে পারলাম না। প্রথমে আমিও বুঝতে পারিনি, পরে বুঝতে পেরেছিলাম জমিদার বাড়ির চারদিকে এক গুন্ডি রয়েছে। সেই গুন্ডি ছাড়িয়ে ওই অশরীরই বাইরে যেতে পারবে না। আবার কোনো এক তান্ত্রিক এই জমিদারের ঘর মানে শুধু বাড়িটাকে গুন্ডি দিয়ে গেছে। অশরীরী ওই গাছ থেকে জানলার কাজ পর্যন্ত এলেও ভেতরে ঢুকতে পারবে না। অর্থাৎ তার পরিধি হলো জমিদার বাড়ির পাঁচিল থেকে জমিদার বাড়ির ঘরের দেওয়াল পর্যন্ত। আর এই ব্যাপারটাকে আমি খুব ভালোভাবে কাজে লাগিয়েছিলাম। আকাশে শুধু মেঘ রয়েছে, তবে মেঘের পাশ দিয়ে মাঝে মাঝে চাঁদের দেখা মিলছে। সেদিন শনিবার, অনেকক্ষণ বসে থাকার পর বাইরে অল্প অল্প হাওয়া দিতে শুরু করলো। আমি বুঝতে পারলাম কিছু একটা হবে, কারণ বাতাসে যে একটা অদ্ভুত গন্ধ ছড়িয়ে পড়ছে সেটা সাধারণ কোনো গন্ধ নয়। আসছে, বুঝতে পেরেছে, সে আসছে। চিন্তা করবেন না, আপনাকে বাঁচাবার জন্য আমি সম্পূর্ণ চেষ্টা করব। আপনাকে আমি পুরোপুরিভাবেই ভরসা করছি। আমি মৃত্যুর একদম সামনে এসে উপস্থিত হয়েছি। সেখান থেকে আপনি আমাকে বাঁচাবার চেষ্টা করছেন। ভালো খারাপ যাই হোক না কেন, আপনাকে আমি দোষ দেব না। তার মানে বুঝতেই তো পেরেছিস আমার সঙ্গে চালাকি করে কোনো লাভ নেই। চলে আয় অঘর, চলে আয়। তোর রক্ত ফেলে আমি এখান থেকে চলে যাব। আমি ওই জমিদারকে নিয়েই যাব, জমিদারকে নিয়েই আমি চলে যাব। মৃন্ময়ী রাতটা যেন হাওয়ায় ছিটকে গেল। এইবার আমি বুঝতে পেরেছি তোকে কিভাবে এখান থেকে তাড়াতে হবে। তোকে বলেছিলাম না জমিদার মশাইকে আমি বাঁচাবই। ওদের জন্যই আজ আমার এই অবস্থা হয়েছে। এত বছর ধরে আমি বন্দী হয়েছিলাম ওই জঙ্গলের ভাঙা মন্দিরটার কাছে। ওর রক্ত না নিয়ে আমি যাব না, ওর রক্ত না নিয়ে আমি যাব না। কিন্তু একটা কথা তুই ভেবে দেখ, জমিদার অঘোর ভট্টাচার্য তোর কোনো ক্ষতি করেনি। সে তোকে হত্যা করেনি যেমন, তেমন তোর খারাপ কখনো চায়নি। তাহলে কেন তুই শুধু শুধু তাকে হত্যা করতে চাইছিস? তার ছেলে বউকে তুই মেরেছিস, এখন তাকে হত্যা করে কি হবে বলতো? তুই মুক্তি পাবি না। আমি মুক্তি পাবো। তুই মুক্তি পাবি না, কিন্তু আমি গোপন সেই জিনিসটা তার গায়ে ছিটিয়ে দিতেই আবার ছিটকে গেল পেছনে। ততক্ষণে আমি বেলগাছের কাছে সঙ্গে করে আনা সেই জিনিসটা ছড়িয়ে দিয়েছি।
আর একটা দেশলাই কাঠি জ্বালিয়ে বেলগাছের গায়ে ফেলতে সেটা দাউ দাউ করে জ্বলে উঠল। আর সঙ্গে সঙ্গে হাওয়ায় ভাসতে থাকা সেই মৃন্ময়ীর প্রেত মূর্তিতে যেন আগুন লেগে গেল। তার গোটা শরীর যেন দপদপ করে জ্বলে উঠল। তারপরেই যেন ছিটকে গেল চারপাশে। একটা প্রচণ্ড চিৎকার করে উঠে সে চুপ করে গেল। আমাদের চোখের সামনে মৃন্ময়ীর শরীরটা আস্তে আস্তে যেন অন্ধকারে মিলিয়ে গেল। বেলগাছটা পুড়ে ততক্ষণে কালো হয়ে গেছে। আমরা তিনজন তাড়াতাড়ি উপরে উঠে এলাম। তারানাথ চুপ করতে আমরা উঠে এলাম। পথে নেমে কিশোরী বলল, সবই বোঝা গেল, কিন্তু একটা কথা কিছুতে বুঝতে পারলাম না। মৃন্ময়ী তো জানতো যে ওই বেলগাছের মধ্যেই তাকে কোনোভাবে সাধু আটকে রেখেছে। তাহলে যখন ঠাকুরমশাই আর জমিদার মশাই বেলগাছের কাছে গেলেন, তখন কেন জানলার কাছ থেকে সরে বেলগাছের কাছে এলো না? কেন তাদেরকে আটকালো না? তাহলে কি মৃন্ময়ীও চাইছিল মুক্তি পেতে, আর সে কারণেই সে বেলগাছে আগুন না লাগানো পর্যন্ত ওপর থেকে নিচে নামেনি, নাকি অন্য কিছু? কিশোরী মাঝে মাঝে এমন কথা বলে যা সত্যি বড় আশ্চর্যের। মৃন্ময়ী কি সত্যি বুঝতে পেরেছিল তারানাথের হাতেই তার মুক্তি ঘটবে? আর তাই কি সে তারানাথকে সাহায্য করেছিল? কই, তারানাথ তো এমন কথা একবারও বলল না। অবাক হলেও এই প্রশ্নের উত্তর জানার কোনো উপায় ছিল না। তাই আমরা আর অপেক্ষা করতে পারলাম না। তাড়াতাড়ি এগিয়ে গেলাম ট্রাম রাস্তার দিকে। একটু পরেই ঝমঝম করে বৃষ্টি নামবে আবার।